থাক আর ডাকা লাগবে না, যাচ্ছি। আবার চর খাওয়ার ইচ্ছে নেই আমার। বিকেলে ফিরছি। অপির স্কুলের সামনে আসতেই দেখি রাস্তার কিছুটা মাঝের দিকে অপি দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ওর কানে হেডফোন। ওর বান্ধবী দোকানে কি জানি আনতে গেল আর অপি দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ি আসতে দেখে আমার বুকটা কেঁপে উঠল। দৌড়ে গেলাম ওর দিকে। প্রাণের মায়া ছেড়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, বিনিময়ে আমিও পড়ে গেলাম। কিন্তু বুঝলাম কিছুটা ধাক্কা গাড়ির পাশ থেকে আমি পেয়েছি। কিছু সময়ের জন্য সব কিছু যেন থেমে গেছে চারপাশে। লোকজন আসতেছে দৌড়ে। অপি উঠে এসে সবার সামনে আমাকে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে টাচ করার সাহস কি করে হয় তোর? রাস্তায় এসেও তোর জন্য একটু শান্তি নেই। বাড়িতেও জ্বালিয়ে মারিস, এখানেও তাই না? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? রাস্তার ছেলে একটা, ছোট লোক, মেয়ে দেখলে এসব করিস তোরা। বুঝলাম ওর হেডফোনের জন্য বুঝেনি ও কোন পরিস্থিতি থেকে বেঁচে গেছে। আশেপাশের মানুষের কথাইও বুঝলো সবটা। এই মেয়ে, তোমার জীবন বাঁচালো ওই ছেলেটা, আর তুমি তাকেই মারছো? আমি মরলে মরতাম, তাতে ওর কি? আমাকে কেন টাচ করবে ও? আর আপনারা জানেন ও আমার বাড়ির সামান্য একটা ভাড়াটিয়া মাত্র। আমি বাকি সবাইকে থামিয়ে বললাম, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আর কখন আপনার সামনে এসে বিরক্ত করব না বলে হাঁটা শুরু করলাম। পাশ থেকে কয়েকজন এসে বলল। এতক্ষণ পর খেয়াল করলাম হাতের বেশ কিছু জায়গায় অনেক কেটে গেছে, আর পিঠেও কেটেছে, রক্ত পড়ছে অনেক। হাতে ব্যান্ডেজ করে রিকশায় করে বাসায় এলাম ঘন্টাখানেক পর। আম্মু আমাকে দেখে জিজ্ঞাসা করলো কি করে হলো এমন। বললাম, রিকশায় অ্যাক্সিডেন্ট করেছি, পরে হাত আর পিঠে কেটে গেছে। তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিল আম্মু। আর কিছু বললাম না। যতটা ব্যথা শরীরে না পেয়েছি তার থেকেও কয়েক গুণ ব্যথা মনে পেয়েছি অপির কথায়। এভাবে না করলেও পারতো সবার সামনে। তবুও ভালো আমার অবস্থানটা ভালো করে বুঝিয়ে দিল। ঠিক করলাম ওর সাথে কোনো কথাই আর বলবো না। ওর সাথে দুষ্টামির ফল পেয়ে গেছি আমি। আর নয়। সারা রাত ব্যথায় ঘুম হলো না, গিটারটাও ধরতে পারছি না। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সব উল্টো পাল্টা লাগছে। সব তো ঠিকই ছিল, তাহলে কেন এমন হলো হঠাৎ? সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হলো। আজ আর ভার্সিটি যাব না, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে শুয়ে আছি। এমন সময় আন্টি এলো আমাদের বাসায়। আম্মু বলল আমি অ্যাক্সিডেন্ট করেছি, তাই শুনে আন্টি রুমে এলো দেখতে। তাকেও একই কথা বললাম। সত্যি কথাটা কাউকে না জানানোই ভালো, তাতে অপিকে সবাই খারাপ ভাববে। অপিকে কিছুদিন ক্লাস নিব না বলে দিলাম। আন্টি কিছু সময় কথা বলে চলে গেল। বিকেলে একটু ছাদে যাব ভাবলাম, তাই মেহজামিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছি। অপিদের রুমের সামনে দিয়ে জলদি উঠে গেলাম যাতে ওর সাথে দেখা না হয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ছাদে গিয়ে দেখি অপি ওখানে দাঁড়িয়ে আছে। মেহজাবিন ওকে দেখে আমার কাছ থেকে ওর কাছে চলে গেল। অপি মেহজামিনকে কোলে নিয়ে আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে চলে আসলাম। ওর সামনে যাবার কোনো ইচ্ছে নেই আমার। আন্টি জানো, চাচ্চু কাল রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, সারা রাত ঘুমায়নি। অপি আর কিছু বলল না মেহজাবিনকে। সন্ধ্যা হয়ে গেলে মেহজাবিনকে বাসায় রেখে যায় অপি। আমিও আর কোনো কিছু আমলে নিলাম না। 5 দিন পর আমি মোটামুটি সুস্থ। বিকেলে গিটার নিয়ে বসলাম বন্ধুদের সাথে। কিছু সময় পর একটা মেয়ে এলো আমাদের সামনে। আপনি আবির, তাই না? জি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মাহি। আপনার গান শুনেছিলাম সেদিন আমার বান্ধবীর ফোনে। আপনার বাবাও ছিলেন সাথে। ও আচ্ছা। আপনার গানের গলা ভালো, মুগ্ধতা চেয়ে যায়। এতদিন এখানে খুঁজতে আসতাম, আজ পেলাম আপনাকে। এতদিন কি আসেননি? আমি একটু অসুস্থ ছিলাম, তাই আসিনি। ও, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানেই থাকি, ইন্টারে পড়ছি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? জি বলেন। আপনি যখন এখানে এসে গানের আড্ডা দিবেন আমাকে একটু জানাবেন। আপনাদের সাথে বসে আড্ডায় ভাগ বসাবো। সত্যি বলছেন? হুম, সত্যি বলেন, জানাবেন। ওকে, আপনার নাম্বারটা দিন। ওকে, আমরা তো বন্ধু হতে পারি তাহলে। হুম, অবশ্যই। আর একটা রিকোয়েস্ট করব, বলেন। আপনার বাবার সাথেও পরিচয় করিয়ে দিবেন। আচ্ছা। মাইকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। ওদিনকার আড্ডা খুব জমেছিল।
মাহি অনেক মিশুক মেয়ে, ভদ্র, স্মার্ট, বন্ধুসুলভ আর চেহারাটাও খুব মায়াবী। রাতে বাসায় ফেরার সময় গেটের সামনেই দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি দূর থেকে ওকে দেখে সামনে যাচ্ছি না। অপি মনে হয় কারো জন্য অপেক্ষা করছে। আমারও তাড়া নেই বলে দাঁড়িয়ে আছি। এভাবে কিছু সময় থাকার পর আম্মুর ফোন এলো, বাসায় যেতে বলছে। তাই আর দেরি না করে সোজা চললাম। গেটে ঢুকে পা রাখতেই অপি আটকালো আমাকে। আবির প্লিজ শোনো। আমি চুপ করে পা বাড়ালাম। আবির প্লিজ শোনো, আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। আই এম সরি। আমি চুপ করে আছি। প্রতিশোধ নিতে গিয়ে ভুলে গিয়েছি তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর আমি তোমাকে সবার সামনে হাত তুলে অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি তো চাইলে আমাকে বলতে পারতে, তবুও বলনি। এই কয়দিন তোমাকে দেখিনি, তোমার সেই বিরক্ত করাগুলোকে খুব মিস করেছি। শুনুন, আপনি কোনো ভুল করেননি। আমার মতো ছোট লোক রাস্তার ছেলের জন্য এটাই উচিত ছিল। ভুলেই গিয়েছিলাম আপনি বাড়িওয়ালার মেয়ে, আমি ভাড়াটিয়া। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার সামনেও আসতে চাই না। অপি আমার হাত ধরতে গেলে আমি ছাড়িয়ে চলে এলাম। কয়েকবার ডাকলো, আমি কানে তুলিনি। রাতে খাবার সময় অপি আবার বাসায় এলো। একটা চিরকুট আমার রুমে ছুঁড়ে দিয়ে কিছু সময় পর চলে গেল। আমি চিরকুট খুলে পড়লাম। তোমাকে জ্বালানোর জন্য ওই ছেলেটার হাত ধরে হেসেছিলাম। ও আমারই ক্লাসমেট, আমার কোনো বিএফ নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। কাল থেকে একসাথে যাব, সিঁড়িতে অপেক্ষা করব সকালে। না এলে কপালে শনি আছে। এখন আমি পড়লাম আরেক টেনশনে। এখন আমি কি করব? এক এক সময় এক এক রকম আচরণ, কিছুই বুঝতে পারি না। আবার কোন নাটক সাজিয়ে আমাকে মারবে কে জানে। হঠাৎ মেসেজের টুং টুং শব্দ এলো। মাহির মেসেজ এলো। কল দিলাম। বেশ কিছু সময় কথা বললাম। মনটা ফ্রেশ হয়ে গেল। পরদিন সকালে বের হতেই দেখি অপি দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে খেয়াল না করেই সোজা নেমে গেলাম। ও আমাকে ডাকলো, শুনলাম না। রিক্সা নিয়ে জলদি চলে গেলাম। হয়তো অপি কষ্ট পেয়েছে, তাতে আমার কি? আর কষ্ট পাবার কি আছে? তার মতে আমি তো রাস্তার ছেলে একটা। যাই হোক, দুপুরে ফেরার সময় দেখি ভার্সিটির সামনে মাহি আর ওর বান্ধবী দাঁড়িয়ে কথা বলছে। মাহিকে ডাক দিতেই ও অবাক হয়ে গেল। আবির, তুমি এখানে? হুম, আমার ভার্সিটি এটা। তুমি এখানে কার জন্য? বপ আছে এখানে? আরে ধুর, কি বলো? শপিংয়ে এসেছিলাম, বাসায় যাব এখন। তো চলো একসাথে যাই। ওকে। মাহি ওর বান্ধবীকে বিদায় জানিয়ে আমার সাথে হাঁটছে। দুজনে হাসতে হাসতে হাঁটছি। ভাবলাম আজ একটু আমিও নাটক করব অপির সামনে। আমাকে জ্বালানো, তাই না? আমিও জ্বালাতে পারি। অপির স্কুলের সামনে আসতেই মাহির হাত ধরে হাঁটছি, আর ইচ্ছের বাইরে হাসছি ওর দিকে তাকিয়ে। চলো ফুচকা খাই। চলো। ফুচকার দোকানে বসতেই দেখি অপি আমার সামনে হাজির। ওর চেহারাটা তখন দেখার মতো। এত রাগ আগে দেখিনি। মনে হচ্ছে ওর রাগে ভস্ম হয়ে যাব। পাত্তা না দিয়ে মাহির দিকে তাকিয়ে আছি। জানো মাহি, তোমার চেহারায় একটা মায়া আছে। নিষ্পাপ চেহারা, কোকিলের মতো তোমার কণ্ঠ, যেন ডাকলেই বসন্ত জেগে ওঠে মনে, আর অবিরত ঝরতে থাকে কৃষ্ণচূড়া মন প্রান্তরে। মাহি মুগ্ধ হয়ে গেছে এ কথা শুনে। লজ্জা পাচ্ছে তাকাতে আমার দিকে। আর ওদিকে অপি খুন করতে পারলে বাঁচে। আমি মাহিকে ফুচকা খাইয়ে দিলাম, যেন হাজার বছরের তিলে তিলে সঞ্চিত প্রেম আমাদের। আহা, অপিকে জ্বালানোর জন্য এর বেশি কিছু দরকার নেই। কিন্তু আমার বুঝতে বাকি রইল না, সামনে আমার কপালে সত্যি খুব শনি আছে। মাহিকে ওর বাসার সামনে নামিয়ে আমি খুশি মনে কিছুটা লাফিয়ে লাফিয়ে হাঁটছি। আমার প্রতিশোধ সাকসেসফুল। কিন্তু বাসার কিছুটা আগেই অপি দাঁড়িয়ে আছে, হাতে হকি স্টিক। ওর চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। এখন আমি কই যাব? ভয় পাচ্ছি, আবার পাচ্ছি না। হাসি মুখ নিয়ে বুক ফুলিয়ে অগ্রসর হলাম। অপি সোজা এসে হকি স্টিক দিয়ে পায়ে সজোরে বসালো দু তিনটা। পড়ে গেলাম। মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কোকিলের ডাকে কৃষ্ণচূড়া ঝরাস। এখন দেখবি ভালোবাসাও ঝরাবো। ও অপি, আর মাইরো না আমারে, মইরা যামো তো। তোরে কি আদর করার জন্য এখানে বসে আছি? তোর কত বড় কলিজা হয়েছে সেটা আমি এখন দেখব। আমার সামনে মেয়ে নিয়ে ঘুরিস তাই না? কয়দিন আগে হাত গেল, এখন আবার পা। খুব ব্যথা পাইছি আমি। প্লিজ একটু ধরে ওঠাও আমাকে। কুত্তা, তোর দুই পা আজ ভেঙে ঘরে ফেলে রাখবো।
দেখি তুই কি করে আবার ঘুরতে পারিস। আমি মেয়ে নিয়ে ঘুরি আর যাই করি তাতে তোমার কি? আমি কি তোমার বর নাকি? কি বললি তুই? আবার 2 বারই মারলো। আজ আমি আবার অসুস্থ হয়ে গেলাম, খুব ব্যথা পাইছি, হাঁটতে পারছি না। তবে এতটুকু শিওর হয়ে গেছি যে অপি আমাকে ভালোবাসে, না হলে এইভাবে মারতো না। কিন্তু কেউই তো কাউকে কিছু বলিনি। অপি একটু শান্ত হয়ে আমার সামনে এসে বসলো। আমার হাতে কি বিষ কাটা আছে? আমার চোখ থেকে কি অতি বেগুনি রশ্মি বের হয়? আমার কণ্ঠ কি খুব বিশ্রী? কি বলো এসব? এমন কেন হবে? তাহলে আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে কেন ঘুরলে আমার সামনে? খুব নরম গলায় অভিমানের সুরে বলল, তোমাকে রাগানোর জন্য এমন করেছি, যেমনটা তুমি করছিলে। রাগাও, আরো বেশি রাগাও, আর নিজের হাত পা ভেঙে ঘরে পড়ে থাকো, যত সব লুচ্চা পোলা। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো, আমার পায়ে খুব ব্যথা করছে। অপির চোখে রাগ থাকার পরও চোখের কোণায় পানিতে ছলছল করে উঠল। আমাকে ধরে উঠালো, তারপর ওর ঘাড়ে ভর করে হাঁটতে লাগলাম। অপির আগে গজগজ করতে করতে বলছে, তোকে আরো কয়েক ডোজ দিলে ভালো হতো। মনে মনে ভাবছি আর কয়েক ডোজ দিলে খুবই ভালো হতো, তাহলে আর বেঁচে থাকবো না। কেমন মেয়ে রে বাবা, হঠাৎ হঠাৎ রেগে যায় বেধড়ক পেটায়। ওর মনটার কিছুই বুঝতে পারছি না। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু আমাকে দেখে অপির কাঁধে ভর দিয়ে দাঁড়ানো। আমি, কি হয়েছে আজ আবার তোর? আন্টি আর বলো না তো, তোমার ছেলে এখনো হাঁটা শেখেনি, আজ আবার ফুটপাথ দিয়ে হাঁটতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পাইছে। ভাগ্যিস আমি দেখছি, না হলে কি যে হতো। আমার সেন্সলেস হবার জোগাড় হলো। বলি কি এই মেয়ে? এমন করে বলল যেন আমি বিশ্বাস করে নিলাম আমাকে অপি মারেনি। আমি সত্যি পড়ে গিয়ে ব্যথা পাইছি। আয় ভেতরে আয়, সোফাতে বসিয়ে দে। আন্টি 1 মিনিট দাঁড়াও, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। ওকে। আমি প্যান্টটা একটু হাঁটুর উপরে উঠালাম। খুব জোরে মারাতে চামড়া ফেটে গেছে। মা গো কি ব্যথা! আম্মু তো বকতেই আছে, থামছেই না। আমি এক কানে শুনে আরেক কানে বের করে দিচ্ছি। অপি এসে আমাকে আমার রুমে নিয়ে গেল। আম্মুকে বলল, তুমি যাও, তোমার ছেলের ড্রেসিং আমি করিয়ে দিচ্ছি। আম্মুও আর কিছু বলল না। আমার রুমে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। পা ধরে জোরে টান দিয়ে স্যাভলন তুলায় ভিজিয়ে ঠেসে ধরল কাটা জায়গায়। একটু দয়া মায়াও নাই নাকি ওর? আমি চেঁচিয়ে উঠলাম, কিন্তু আমার গলা মনে হয় কেউ শুনলই না। ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। শুয়ে থাকবি, একদম উঠবি না, খেয়ে ঘুমাবি, আমি বিকেলে এসে দেখে যাব। কোনো দরকার নেই আমাকে দেখার, আমাকে নিয়ে কারো ভাবতে হবে না। এই ছেলে, একটু শব্দ করবি তো শেষ করে ফেলবো, মনে রাখিস। আমি কাঁচুমাচু হয়ে মাথা নিচু করে বললাম, আচ্ছা। চোখে পানি এসে গেছে এক ধমকে। অপি আমার দিকে মুখ ঘুরলি দিয়ে চলে গেল। আম্মু এসে খাইয়ে দিল আমাকে। তারপর আব্বুকে কল দিয়ে বলল পেইন কিলার আনতে। আমি ঘুমাই গেলাম। কখন যে মেহজাবিন এসে আমার কোলের ভেতর শুয়ে পড়লো টের পাইনি। আমার কলিজাটা। বিকেল হতেই ডাইনিটা এসে হাজির। এসে চিমটি দিতে দিতে ঘুম ভাঙালো। কেমনটা লাগে তখন? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার শান্তির দিন শেষ। ওপে কি জিনিস তা হারে হারে টের পাবা। আমি কিন্তু আম্মুকে ডাকবো, তারপর সব বলবো। ওই কি বললাম বলো দেখি? নিজের মান সম্মান নিজেই ডুবাবা? একটা মেয়ের হাতে মার খেয়ে চিত হয়ে আছো, সেটা বলতে লজ্জা করবে না? ইডিয়েট, একটা হাদানাম। আমিও ভাবলাম তাই তো, ইজ্জতের ফালুদা বানানো যাবে না তো কি দরকার এখন আমার রুমে শুনি? একটা ছেলের রুমে আসতে লজ্জা করে না? তোমার রুমে আসতে কিসের লজ্জা? আমি তোমার কি লাগি যে লজ্জা করে না? তুমি আমার কচু লাগো, কচু। অপি তোমাকে একটা মাইর দিব কিন্তু। কি মারবি আমাকে? মার তো দেখি। আজ শুয়ে আছি বলে, কাছে থাকলে বোঝাতাম। ওকে, এলাম তোর কাছে, দেখি এবার মার। অপি হাতের নাগালে আসতেই ওকে দুহাতে জড়িয়ে ধরে ওর ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে শুয়ে আছি। কিছু সময় পর, কুত্তা, নাক বোচা উল্লুক, কতদিন বসি, ঠোঁটে কামড় দিবি না? এটাই তোমার শাস্তি। আবার রাগিয়ে দিছে অপিকে। আমাকে রাগালে তোর ভালো হবে না, বলে দিলাম। মারবা আমাকে জানো? আসো আসো মারো, আমিও তোমাকে চুমু খাবো। তুমি একটা মারবা, আমি 5টা কিস দিব। রাজি? বুঝছি, তোরে আরো মারতে হবে, শয়তান একটা। অপি, আমি যদি সত্যি সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যেতাম তাহলে খুব খুশি হতে, তাই না? প্রতিশোধটা কিন্তু সেই মজার হতো, কি বলো? অপি আর নিজের রাগকে সামলাতে পারল না। কষে একটা থাপ্পড় মারলো আমাকে, তারপর জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই মরে গেলে আমাকে কে বিরক্ত করবে? আমি কার জন্য প্রতিদিন সিঁড়িতে অপেক্ষা করব? কাকে শাসন করব? আমাকে কষ্ট দিবা দাও, কিন্তু ছেড়ে চলে যেতে চাইলে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। অপি বাচ্চাদের মতো কাঁদতেই আছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম,
আমাকে ভালোবাসো? বলনি তো কখনো। ওই, কে তোকে ভালোবাসে? আমি তোকে ভালোবাসি না, বুঝলি? আমি তো এমনি এমনি মজা করছি। আবারও চোখ পল্টি নিল অপি। তাহলে আমার জন্য এভাবে কাঁদছো কেন? মন চাচ্ছে তাই কাচ্ছি। বেশি বুঝবা না বলে দিলাম। আচ্ছা বুঝলাম না, এবার ছাড়ো আমাকে। আম্মু দেখলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। অপি জলদি আমাকে ছেড়ে উঠে গেল। কাল সকালে আমি নিতে আসবো, রেডি থেকো। আচ্ছা কটকটি। শয়তান উল্লুক নাকবোচা। তোমার ভাড়াটিয়া। অপি মুচকি হেসে চলে গেল। আমি খুশি মন নিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু এসে আমাকে বলল, আমার লাজুক ছেলেটা আজকাল একটু অন্যরকম হয়ে গেছে মনে হয়। আম্মু কি যে বলো না, আমি তো আগের মতোই আছি। তা তো দেখতেই পাচ্ছি। তা অভি কি বলে গেল? কই কিছু না তো, এমনি দেখে গেল, এই আর কি। অভিকে তোর ভালো লাগে? আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম। আম্মু কি করে বুঝলো? মায়ের মন তো বুঝবেই। আমি আহ্লাদে গদগদ হয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মুর আঁচল দিয়ে মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বললাম, ওই ডাইনিটাকে তোমার ছোট বউ বানাবা? ডাইনি বললে একদম মুখ ভেঙে দেবো। কত লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে বলি, কত যে লক্ষ্মী তা তো তুমি জানো না আম্মু। তোমার ছেলেকে 2বার পিটিয়ে তক্তা বানিয়েছে। জানো আম্মু, ও না আমাকে কোনো মেয়ের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না। সেজন্যই তো পা ফাটালো। সেটাকে আমি জানি না ভাবছিস? মানে তুমি কি করে জানলে? অপি বলেছে দুপুরে। তোকে রুমে রেখে আমার কাছে গিয়ে বলল। আন্টি তোমার নাক বজা ছেলেকে বলে দিও, আর কোনোদিন যদি কোনো মেয়ের সাথে দেখি তো ওর পা সত্যি সত্যি ভেঙে দিব। তখনই বুঝেছি আমার ভাড়াটিয়া ছেলেটার প্রেমে পড়েছে বাড়িওয়ালার মেয়েটা। অপিকে প্রপোজ করেছিস? ধুর আম্মু, ওর মনটাই তো বুঝি না কিছু। কখন কি বলে কি করে কিচ্ছু বুঝতে পারি না। এই 1 মিনিট ভালো তো 5 মিনিট আগুন হয়ে থাকে। কি করব বলো না একটু। আচ্ছা আব্বু তোমাকে কিভাবে প্রপোজ করছিল? চুপ, বদমাস ছেলে। তোর আব্বু আমাকে 8 বছর পর এসে প্রপোজ করে, তারপরেই বিয়ে হয়। নীরবে দুজন দুজনকে ভালোবেসেছে, কেউ কাউকে কিছু বলিনি। আমি বাপু এত বছর ওয়েট করব না, তুমি সব ব্যবস্থা করবা। আগে ওকে জানা, তারপর। শোন, কাল তোর খালার বাসায় যাব, সবাই সকালে। তোর এ অবস্থা যেতে হবে না। আমি অপির আম্মুকে বলে যাব, দুপুরে ওখানে খেয়ে নিবি, আমরা রাতে চলে আসবো। মেহজাবিন তো এখনই যেতে পারলে খুশি হয়। যাও যাও, তোমার বৌমা আছে না, ও আমার খেয়াল রাখবে। বান্দর ছেলে, খেতে আয়। চলো। খাবার খেতে বসেছি। আব্বুকে বললাম, আব্বু কাল সবাই যখন যাচ্ছ আমার জন্য একটা খরগোশ নিয়ে আসবা আন্টির বাসা থেকে, আমাকে দিতে চাইছিল। কেন হঠাৎ খরগোশ পোষার শখ হলো যে? আম্মু বলল, আরে কত কিছু শুনবো, এখন তো খরগোশ যাচ্ছে, পরে শুনবো বউ পুষবে। তাই নাকি? ছেলে মনে হয় প্রেমে পড়েছে। হুম। তা কে সে শুনি? কে আবার? উপরতলায় থাকে। অপি? হ্যাঁ, ছেলে আমার বড় হয়ে গেছে। সিগন্যাল কেমন ওদিকের? খুব ভালো। চালিয়ে যাও বাবা। আমি আর কি বলবো, সব তো আম্মুই বলে দিল। তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম। আব্বু আম্মু দুজনেই খাওয়া শেষে অপিদের বাসায় গেল। আমি মনে মনে বললাম, একবারে বিয়ের কথাটা পাকা করে এলেই তো পারতো। আমি ঘুমালাম। তারা কি আলোচনা করলো জানি না। সকালে আম্মু সব গোছগাছ করে চলে গেল। আমি উঠে ফ্রেশ হলাম। হঠাৎ কলিং বেল বাজলো। ভাবলাম ময়লাওয়ালা আসলো ময়লা নিতে। ময়লার ঝুড়িটা হাতে নিয়ে দরজা খুলে ঝুড়িটা এগিয়ে দিলাম, কিন্তু না তাকিয়েই মামা নিয়ে যান। ওই হারামি, আমি কি ময়লা নিতে আসছি নাকি? কড়া গলায় ধমক খেয়ে হুঁশ ফিরল। তাকিয়ে দেখি অপি। ও কটকটি, তুমি আজ স্কুলে যাওনি? মুখ ভেঙে দিব একদম। সরি আমি তো দেখিনি আপা। হাত থেকে ঝুড়িটা নামাতেই অপি তেড়ে এলো আমার দিকে। আপা লাগে আমি তোর? তো কি লাগো শুনি? জানতে হবে না। খাইছো তুমি? না, মাত্র ফ্রেশ হলাম। আচ্ছা একটু ওয়েট করো, আমি নাস্তা রেডি করে দিচ্ছি। উফ, কত ঢংরে বাবা। নিজে কখনো পানি ঢেলে খায় না, আবার আসছে আমার নাস্তা করতে। সব পারি, শুধু ওয়েট করো, তারপর দেখবা। আমি তাকিয়ে দেখছি অপিকে। ওড়নাটা বেঁধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে। এই না হলে হবু বউ। খুশিতে ড্যান্স মারতেছি মনে মনে। কিচেনে এগিয়ে গেলাম। অপির পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই, একদম দুষ্টুমি করবা না কিন্তু। কই না তো, পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম তাই তোমার উপর এসে পড়েছি। শয়তান উল্লুক নাক বোচা, ছাড়ো, নাস্তা বানাতে দাও। একটু ধরে থাকি, কোনো দুষ্টামি করব না সত্যি। অপির শরীরের উষ্ণতা আর ওর সুবাসে পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করব না, কথা দিছি। অপি, এই অপি, বলো। শুনো না। কি হলো বলো। আমার দুষ্টু মিষ্টি বউ হবা?
বয়ে গেছে আমার। কেন কেন? তোমার মতো নাক বোচাকে কেন বিয়ে করব? অপিকে ঘুরিয়ে ওর নাকের সাথে নাক মিশিয়ে বললাম, দেখো তো আমার নাক বোঝা কই। হইছে হইছে, সরো। বলো না বউ হবা। না না না, তাহলে আমি খাবো না। অপি রেগে আগুন হয়ে গেছে। এত কষ্ট করে নাস্তা বানালাম আর তুই খাবি না, তাই না? দাঁড়া, কেমন করে খাওয়াতে হবে তা আমার জানা আছে। অপি নাস্তায় না আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখ ঠেসে খেতে বলল। হারামি, খা এবার। এভাবে কি খাওয়া যায়? একটু মিষ্টি করে বললেই তো হয়। পারি না মিষ্টি করে বলতে। তাহলে রাগ করো না, আমি তো এমনি বলছি। তুমি আমার জন্য এতক্ষণ কষ্ট করে বানিয়েছো, আমি কি না খেয়ে থাকতে পারি বলো? থাক থাক, বুঝি সব। ওই মেয়েটা হলে তো আর বলতে হবে না খাবে না। আমাকে তো সহ্যই করতে পারো না তুমি। আমি অপিকে জড়িয়ে ধরে বললাম, পাগলি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি বোঝো না? তুমি কি বুঝো? কি বুঝবো? আমিও তোমাকে। কি? কিছু না। বলবা না আবার শাস্তি দিব? আমিও তোমাকে ভালোবাসি নাকবোচা। কিছু সময়ের জন্য তোমরা চোখ বন্ধ করো, আমরা একটু রোমান্স করে আসি। সময়টা মনে নেই কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম। নাকবোচা ছাড়ো এখন, আম্মু জানলে বকবে। আমি দুপুরে আবার আসবো। না, থেকে যাও আমার কাছে। আগে বিয়ে হোক তারপর। কেন, বিয়ে না করলে হয় না? মানে? মানে শুধু প্রেম করব, বিয়ে করে কি হবে? আহারে গুলুমুলু বাচ্চার বাবা হবে না? কি সত্যি? ফুট শয়তান ছেলে। এই অপি শোনো। অপি দৌড়ে চলে গেল। যাক, অপি আমাকে বলেছে, এখন আমি আব্বু আম্মুকে বলতে পারবো বিয়ের জন্য। দুপুরে অপি এসে বলল ওদের সাথে খেতে হবে, আন্টি যেতে বলেছে। আমি অপির কপালে চুমু দিয়ে একটু আদর দিলাম, তারপর গেলাম ওদের রুমে। আন্টি আদর করে খাওয়ালো, তারপর বলল, আবির, তোমার আম্মু না আসা অবধি আমাদের এখানে থাকো। আমি মনে মনে ভাবি এই তো আর কিছুদিন, তারপর জামাই হয়ে থাকবো। আবার ভাবলাম অপি তো রাজি, ওর বাবা মা রাজি না হলে তো আরেক বিপদ। অপি বলল, ইস, দরকার নেই নাকবোচাকে আমার ঘরে রাখার। তুই চুপ থাক, আবির থাকবে। ঢং, এত আদর তো আমাকেও করো না। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, মা তো আমার, তাই আমাকে এত আদর করে। অপিও রেগে আগুন হয়ে বলল আমার আম্মুকে ছাড়তে। বেশ খুনসুটিতে মেতেছিলাম সবাই। তারপর আন্টি উঠে ওনার রুমে চলে গেলেন। আমি আর অপি টিভি রুমে গিয়ে বসলাম। আগে রিমোটটাকে নিজের আয়ত্তে করলাম, তাতে অপি আমাকে 2-3টা চিমটি দিল। আমি ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটা দেখতে লাগলাম। অপি বলল, এসব না দেখে দু একটা রোমান্টিক গানও তো শোনা যায়। আমার মনে কোনো রোমান্টিকতা নাই। তা তো দেখতেই পাচ্ছি, শুকনো বড়ই একটা। চুপ করে থাকো একটু। তোমার কথা শুনবো না টিভি দেখবো? থাকো তুমি, আমি গেলাম। অপি রেগে উঠে যেতে লাগলো। আমি ওর হাত ধরে টেনে সোফায় বসিয়ে জড়িয়ে ধরলাম। ছাড়ো ছাড়ো আমাকে। ছাড়ার জন্য কি ধরেছি নাকি কটকটি? তুমি টিভি দেখো, আমাকে ছেড়ে দাও তো। অপির গলায় ঘাড়ে স্লাইড করছি আঙুল দিয়ে, আর অপি চোখ বন্ধ করে আছে, ওর শরীর কাঁপছে। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বললাম, ছেড়ে দিয়েছি তো, এখন যাও না কেন? আবির প্লিজ, দুষ্টুমি করো না। আমি কি কিছু করেছি জানটা আমার? অপির গালে আস্তে আস্তে কিস করছি। অপি আমাকে শক্ত করে ধরে আছে। তারপর অপি নিজেই আমাকে লিপ কিস করতে শুরু করলো। একটা অজানা ভালো লাগে হারিয়ে যাচ্ছি দুজন। হঠাৎ আন্টির ডাক শুনলাম, অপিকে ডাকছে। আমি এক লাফে অন্য সোফায় বসে পড়েছি। অপিও আলাদা। ভাগ্যিস আন্টি দেখেনি, তাহলে আজ আমার পিঠ লাল হতো নিশ্চিত। অপি ওর আম্মুর রুমে গেল। তারপর এসে বলল আম্মু ঘুমাবে, তাই ওনার ওষুধটা দিতে ডাকছিল। আমি ভাবলাম এখন তাহলে একা থাকাটা ঠিক হবে না। আন্টিকে বলে আমি আমার রুমে চলে আসলাম। রাতে আব্বু আম্মু সবাই এলে অপির কথা সব খুলে বললাম। আব্বু আম্মু দুজনেই খুশি হলো। তখনই তারা চলে গেল অপিদের বাসায়, সাথে ভাই ভাবিও। কিছু সময় পর অপি আমাকে ফোন দিল। ওই শয়তান উল্লুক নাকবোচা, বিয়ে করবি না আমাকে? আমার বইই গেছে তোমাকে বিয়ে করতে। তাহলে আঙ্কেল আন্টি কেন এসেছে শুনি? কি জানি, আমি তো জানি না। এত পাগল হয়ে গেছো যে তর্স হয়েছে না বুঝি? যেভাবে কিস করে আমাকে পাগল করলে, তাতে ভালো থাকি কি করে? দাঁড়াও, এখানে কি কথা হয় আগে শুনি। তোমার আম্মু কি রাজি হবে? গাথা, আম্মু আব্বু তো অনেক আগেই তোমার আম্মু আব্বুকে আমাদের বিষয়ে বলেছে। তারপর থেকেই তো তোমাকে এত বিরক্ত করি। তোমার রুমে যাই, আমার বাসায় এসে আমার সাথে থাকো, এমনি এমনি কি হয়েছে নাকি এসব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছো? গাধারাম। দাঁড়াও, বাসর রাতে বোঝাবো মজা। যাও যাও, কচু করবা। কল কেটে দিলাম।
ওদিকে মুরব্বিরা আলোচনা করছে আমাদের বিয়ের ব্যাপারে। বিয়ে হবে এ বাড়িতেই, বাসর হবে আমার রুমে, আর বিয়ের পর আমাদের গ্রামের বাড়িতে আরেকটা অনুষ্ঠান করবে। বিয়েটা 1 সপ্তাহ পরেই ঠিক হলো। অপির পরীক্ষার দেরি আছে, তাই আর সমস্যা হবে না। দুই পরিবারের সবাই বিয়ে নিয়ে খুব আয়োজনে মেতে আছে। আমি তো লাজুক পোলা, তাই ঘর থেকে তেমন একটা বের হই না। কে কি বলবে। আবার ঠিক করেছি বিয়ের পরও 3 মাস ঘর থেকে বের হব না, কে কি বলবে সেজন্য। এছাড়া অন্য কিছু না। এখন সব সময় অপি আমাদের রুমে যাওয়া আসা করে। খুব ভালোবাসে সবাই ওকে, আর আমি বড্ড বেশি ভালোবাসি। ওর সামনে থাকলে বা ওর গলা শুনলেই আমার ভেতর একটা খুশি কাজ করে। সব কিছুই ভালো লাগে। একসাথে সবাই মিলে শপিংয়ে গেলাম একদিন। বিয়ের যাবতীয় সব কিছু কেনাকাটা করলাম সবার পছন্দ মতো। বিয়ের দিন পুরো বাড়িটাই খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে, আজীব বিয়ে যাকে বলে। কত শখ ছিল গাড়ি করে যাব বউ আনতে, আর এখন সিঁড়ি বেয়ে উঠে বউ আনতে হবে। তাও আবার ছাদে সাজিয়ে রেখেছে কতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। দূর ভালো লাগে না। শেরওয়ানি পাগড়ি পরেছি, কেমন জানি লাগছে। লজ্জায় মুচকি হাসি আসছে, তাই একটা রুমাল দিয়ে লোকচক্ষুর আড়াল করলাম। ভাইয়া এসে বলল, কি রে বদমাস কোথাকার, এত হাসিস কেন? ছোট ভাইকে জীবনের সবচেয়ে বড় হাটে কুরবানি দিতে উঠে পড়ে লাগছিস সবাই, তাই শেষ হাসি হাসতেছি। তা ঠিক, আমিও আর হাসতে পারি না তোর ভাবির জন্য। তুইও পারবি না, যত পারিস এখন হেসে নে। কোথা থেকে ভাবি এসে ভাইয়ার সামনে এসে, কি বললে তুমি? আমার জন্য হাসতে পারো না? তোমার সব খুশি শেষ করে দিচ্ছি আমি। আরে ধুর, আমি কখন বললাম এসব? আবিরকে বলছিলাম ও সুখ নাই, তোমাকে কিছু বলি নাই তো। আমি আরও বেশি হাসতেছি ওদের ঝগড়া দেখে। অপি ওর বান্ধবীকে পাঠিয়ে আমাকে খবর দিল আমি যেন এভাবে হাসাহাসি না করি, সবাই নাকি খারাপ ভাববে। মনে মনে বলি শেষ হাসিটা দেখে রাখুক। যথাসময়ে বিয়ে শেষ করে এবার মেয়ে বিদায়ের পালা, কিন্তু বিদায়টা আর কোথায় দিবে। অপি কান্না শুরু করলো। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, এত ঢঙের কান্না করে দেখাতে হবে না, মনে হচ্ছে দূরে চলে যাবা। যাচ্ছটা কই? উপরতলা আর নিচতলার ব্যাপার, কান্না বন্ধ করো। অপি রাগকে দেখে এখন বুঝলাম রুমে গেলে শনি বা ফনি কিছু একটা আছে আমার কপালে। বউয়ের কান্না দেখে খুব মায়া হলো, ভাবলাম আমিও একটু কেঁদে দেই, তাতে যদি বউয়ের কান্নাটা একটু কমে। পরে ভাবলাম থাক, দরকার নেই, কে কি বলবে আবার। বাসর ঘর রেডি, অপিকে এনে রুমে রাখলো সবাই। আমি তো আমার বাসায় এসে টিভি রুমে গিয়ে টিভি চালু করেছি। মেহজাবিন কি আম্মুকে বললে এই কথা? বিড়াল পেটানো লাঠি হাতে আম্মু তেড়ে এসে আমাকে কয়েক ঝাঁক বকা দিয়ে পাঠালো বাসর ঘরে। দরজা আটকাতেই অপির খ্যাসখ্যাসানি শুরু হলো। কি বলছিলে তখন? ঢং করি আমি? তা নয়তো কি শুনি, কান্না করার কি আছে? তুমি তো আর চলে যাওনি তোমার বাবা মাকে ছেড়ে, তাহলে এমন কান্না করলে কেন? হারামি, তুমি আর কি বুঝবা? আমি যা বুঝি তা ভালোই বুঝি। শোনো, তুমি একমাত্র মেয়ে যে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে লাগবে 30 সেকেন্ড। রাগ করে যখন বলবা চলে গেলাম বাপের বাড়ি, তখন আমি বলবো বাপের বাড়িতেই তো আছো। কত লাকি তুমি, একবার ভাবো তো। আমার পরীক্ষা শেষ করে আমি এই বাড়িতে থাকবো না। আমিও ঘর জামাই হব না। আমি এখন ঘুমাবো, লাইট অফ করে শুয়ে পড়ো। আহারে বেচারি, ঘুমালে হবে? ওটা কে করবে? কোনটা? ওইটা। একদম নাক ফাটিয়ে দেবো বলে দিলাম। ইস, কেন? তুমি না আমার বউ, তাহলে কেন হবে না? বিয়ের 5 বছর হলে তারপর, এর আগে না। বলো কি? এর থেকে ভালো ছিল বিয়ের আগে যা 2-1টা কিস পেতাম ওটা দিয়ে কাটিয়ে দিতাম। কি লাভ হলো বিয়ে করে? এত কিছু বুঝি না, যাও তো। আমি লাইট অফ করে এসে অপিকে জড়িয়ে ধরে, তোমাদের এসব না শুনলেও চলবে। এইভাবেই কিছু খুনসুটি আদর ভালোবাসা নিয়ে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার, যেখানে সবার অপরিসীম ভালোবাসা আছে, আর আছে বাবা মায়ের দোয়া। বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করে এখন আমি বাড়িওয়ালার জামাই। সমাপ্ত। সবাই সুস্থ থাকুন। পুরো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কষ্টটা সার্থক হবে। কিপটামি কইরো না কিন্তু।